শুরুতেই স্বাগত ডিবিসির নিয়মিত আয়োজন তালিকাতার সঙ্গে রয়েছে এজি মাহমুদ। দর্শক, উত্তর কোরিয়ার হ্যাকাররা বিশ্বের বিভিন্ন ব্যাংক থেকে টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে বলে সতর্কতা জারি করেছে একাধিক মার্কিন গোয়েন্দা সংস্থা। এরপর সাইবার হামলার আশঙ্কায় ব্যাংকগুলোকে সতর্ক থাকার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন এই হ্যাকিং বা জালিয়াতি ঠেকাতে কী ধরনের সতর্কতা নিচ্ছে ব্যাংকগুলো, নিরাপত্তা জোরদারে আরও কী করার আছে তা নিয়ে আজকের আলোচনার বিষয় ব্যাংকে হ্যাকিং নিয়ে নানা প্রশ্ন। আলোচনা যাওয়ার আগে তথ্যপত্র রয়েছে, সংক্ষেপে সেগুলো জানাচ্ছি আপনাদেরকে। তথ্যপত্র যেটি বলছে, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কতা, উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ বলা হচ্ছে বিগল বয়েজ, তারা এটিএম বুথ এবং ভুয়া লেনদেন করে এই অর্থ হ্যাক করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরকম আশঙ্কার পরপরই বাংলাদেশ ব্যাংক দেশের যে ব্যাংকগুলো রয়েছে তাদেরকে বলেছে সতর্কতা জোরদার করার জন্য। এবং সেই সঙ্গে হ্যাকিং রোধে বাংলাদেশের যে ব্যাংকগুলো তারা আন্তর্জাতিক ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেনে নজরদারি জোরালো করেছে। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় যে বিদেশি লেনদেনের সতর্কতা, অনেক ব্যাংকে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত এটিএম ও অনলাইন সেবা বন্ধ রাখা হয়েছে। আজকে আমাদের আলাপের যে বিষয় ব্যাংকে হ্যাকিং নিয়ে নানা প্রশ্ন, সেই প্রসঙ্গ দেখতে পাচ্ছি বড় পর্দায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন, সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি তপন কান্তি সরকার এবং বিআইবিএম এর অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব। তিনজনকেই স্বাগত তালিকাতা অনুষ্ঠানে। জি, আবুল কাশেম মোহাম্মদ শিরিন, আলাপটি আপনাকে দিয়ে শুরু করতে চাই। ব্যাংকের কোথায় কিভাবে সাইবার আক্রমণ বা হ্যাক হতে পারে বলে এই মুহূর্তে আশঙ্কা রয়েছে? আমরা আসলে গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি যে ব্যাংকের যে জিনিসগুলোতে হ্যাক হওয়ার সম্ভাবনা আছে তার ভিতরে বিশেষ করে হ্যাকারদের নজর থাকে যে আপনার ডলার যেখানে ট্রানজাকশন হয় সেই সব জায়গায় বিশেষ করে তাদের নজরদারি বেশি থাকে। টাকা নিয়ে তারা খুব একটা উৎসাহী না, কারণ টাকা তাদের কাছে খুব একটা মূল্যবান নয়। তাছাড়া টাকাটাকে তাদেরকে কনভার্ট করতে হয় ডলারে, এই জন্য টাকাতে তারা খুব উৎসাহী নয়। আর আমরা যে ডলার নিয়ে কাজ করছি, যে সিস্টেমগুলো আমাদেরকে ডলার নিয়ে কাজ করছে তার ভিতরে হলো ক্রেডিট কার্ড একটা সিস্টেম, যেখানে সরাসরি ডলার নিয়ে কাজ করা হয়। আর হলো সুইফট সিস্টেম, আপনারা জানেন সুইফট আন্তর্জাতিক লেনদেনে ডলারের মাধ্যমেই সম্পন্ন হয়। সুতরাং এই দুইটা সিস্টেমকে আমরা খুব বাড়ানোর মনে করছি। ক্রেডিট কার্ডের সিস্টেমে হ্যাক হলে হ্যাকাররা সরাসরি ডলার পেয়ে যাচ্ছে, এবং সুইফটের মাধ্যমে যদি তারা হ্যাক করতে পারে তাহলে সেখানেও তারা সরাসরি ডলার পেয়ে যাচ্ছে। আর আরেকটা গ্রুপ আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে যে তারা এটিএম এ বা পসেও এসে ট্রানজাকশন করেছে, সরাসরি বাংলাদেশে এসে তারা এটিএম এ ট্রানজাকশন করেছে। এখানে রিস্ক হলো যে তাদেরকে ধরা পড়ার সম্ভাবনা, হাতে ধরা পড়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া তাকে সে যে এটিএম থেকে যে টাকাটা উঠাচ্ছে এটাকে কনভার্ট করতে হচ্ছে ডলারে, কনভার্ট করে তাকে আবার সেইটাকে নিয়ে যেতে হচ্ছে। এতগুলো রিস্ক নিয়ে আসলে তারা এটিএম এ ট্রানজাকশন করাটা তাদের জন্য খুব দুরূহ ব্যাপার। বাট ক্রেডিট কার্ডে যদি তারা করতে পারে বা সুইফটে যদি তারা ট্রানজাকশনটা করতে পারে তাহলে তারা সরাসরি ডলার পেয়ে যাচ্ছে এবং তারা নিরাপদে বাইরে থেকেই। আবুল কাশেম মোহাম্মদ শিরিন, মানে সবচেয়ে বেশি ঝুঁকির জায়গাটা কোথায়? যে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপের কথা বলা হচ্ছে, তারা বাংলাদেশের কোন জায়গাটায় হ্যাক করতে পারে বা সাইবার আক্রমণ চালাতে পারে ব্যাংকের বলে আশঙ্কা করছেন বা আশঙ্কা রয়েছে? আমি যেটা বলছিলাম আসলে তারা সবসময় ডলার যেসব সিস্টেম আছে এবং ডলারের ক্ষেত্রে তারা ক্রেডিট কার্ড এবং বেছে নিয়েছে। জি, আপনারা এটিএম বুথের নিরাপত্তার জন্য রাতে এটিএম বুথ বন্ধ রাখছেন এখন? জি জি, আমি যে এটা বলেছি যে এটিএম এও হতে পারে, তবে এটিএম এ হলে তারা তাদেরকে ফিজিক্যালি বাংলাদেশে আসতে হয় এবং এখানে তাদেরকে ফিজিক্যালি এসে এটিএম টাকা পায়, তো সেই টাকাটাকে কনভার্ট করে তাদেরকে দিতে হয়। জি, আবুল কাশেম মোহাম্মদ শিরিন, মানে বিষয়টি পরিষ্কার করবেন, সেটি হচ্ছে মানে হ্যাকটা রাতেই কেন হতে পারে? এটিএম বুথ তো দিনেও খোলা থাকে, দিনের সময় তো হতে পারে, রাতে বন্ধ রাখার তাহলে কি কারণ? সেটার বিষয়টা হলো যে আমাদের যেহেতু অফিসাররা ডিউটিতে আছে, আমাদের প্রত্যেকটা বুথে একজন করে অফিসার ডিউটিতে থাকে এবং তাদের নজরদারিতে এটিএম এর ট্রানজাকশন গুলো হয়। এবং রাত্রে বেলা যেহেতু আমাদের অফিসাররা থাকে না, এই জন্য আমরা যতক্ষণ অফিসাররা সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ডিউটি করছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ওপেন রাখছি এবং আমাদের যে অফিসাররা আছে তাদের সরাসরি নজরদারিতে এই ট্রানজাকশন গুলো হচ্ছে। আর রাত্রেবেলা যেহেতু আমাদের অফিসাররা থাকে না, এই জন্য আমরা এটাকে নিরাপদ মনে করছি না এবং এই জন্য আমরা এটাকে বন্ধ রাখছি ওই সময়টা। জি, হ্যাক নিয়ে এবং সাইবার আক্রমণ নিয়ে গ্রাহকরা বেশ উদ্বিগ্ন। গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কি টাকা খোয়া যেতে পারে? এখন যে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপের জন্য যে সতর্কতা জারি করা হয়েছে, এই সময়ে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যাওয়ার আশঙ্কা কতটুকু?
আসলে আমরা যেটা দেখেছি যে এই পর্যন্ত যে হ্যাকিং গুলো হয়েছে তাতে কাস্টমারদের অ্যাকাউন্ট থেকে সরাসরি কোনো টাকা যায়নি, সব ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গিয়েছে। গ্রাহকদের এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ গ্রাহকদের কাছ থেকে টাকাটা যায় না। আর যদি কোনো গ্রাহকদের কাছে যায়ও, আমাদের রিস্ক ফান্ড আছে, আমরা রিস্ক ফান্ড তৈরি করে রেখেছি। আমরা গ্রাহকদের কমপ্লেন পাওয়ার সাথে সাথে আমরা চেক করে দেখি এটা আসলেই সে হ্যাকিং এর মাধ্যমে তার টাকাটা লস হয়েছে কিনা বা খোয়া গেছে কিনা, এবং সেই ক্ষেত্রে আমাদের রিস্ক ফান্ড থেকে আমরা সরাসরি এই টাকাটা গ্রাহককে তৎক্ষণাৎ দিয়ে দিই। পরবর্তীতে আমরা অন্য ব্যাংকের সাথে যোগাযোগ করি, বিদেশি ব্যাংক বা বিদেশি সংস্থার সাথে যোগাযোগ করি বা ভিসা মাস্টার কার্ডের সাথে যোগাযোগ করে সেই টাকাটা আনার ব্যবস্থা করি। যদি না পাই তাহলে আমরা সেটাকে আমাদের এক্সপেন্ডিচার হিসাবে বুক করি। সুতরাং কোনোভাবেই গ্রাহকদের মানে দুশ্চিন্তার কারণ নেই। গ্রাহকদের অ্যাকাউন্টে হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম, আর যদি হয়ও সেই ক্ষেত্রে আমাদের যে রিস্ক ফান্ড আছে সেখান থেকে আমরা তৎক্ষণাৎ সেই টাকাটা তাদেরকে দিয়ে দিই। জি, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। তপনকান্তি সরকার, ব্যাংক যেই পদক্ষেপগুলো নিয়েছে তাতে করে কি এই উত্তর কোরিয়ার যে সাইবার আক্রমণের যে শঙ্কা ছিল তা আমরা ঠেকিয়ে দিতে পারবো বলে মনে করছেন? মানে এই যে নিরাপত্তা ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেটি যথেষ্ট বলে মনে করছেন কিনা? তপনকান্তি সরকার। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ডিবিসি নিউজের সকল শ্রোতা দর্শককেও ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাইতে চাই ডিবিসি নিউজকে, তারা সবসময় এহেড অফ নিউজ থাকে, সবসময় যে কোনো নিউজ আসলে তারা সবার আগে সবাইকে সতর্ক করে, এই জন্য ডিবিসি নিউজকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। এখন যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, উত্তর কোরিয়ার বিগল বয়েস নামে একটা গ্রুপ কে তারা বলছে যে তারা এভাবে এফবিআই সতর্ক করেছে, যেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে সতর্ক করেছে এবং ব্যাংকগুলো প্রিপারেশন নিয়েছে। আর ডাচ বাংলা ব্যাংকের এমডি সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক কি কি করেছে, কিন্তু বাংলাদেশে আরো 65টা ব্যাংক আছে, দে আর নট অল ইকুয়ালি ইকুইপড। এবং সবচেয়ে ভয়ের কথা হচ্ছে যে ম্যালওয়্যারটার কথা বলা হচ্ছে, এই ম্যালওয়্যারটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এই ম্যালওয়্যারটা হয় কি, এটা চুপচাপ কম্পিউটারের ভিতরে ঢুকে বসে থাকে, আপনি ট্যারি পাবেন না যতক্ষণ না আনলেস এন্ড আনটিল ইউ আর এফেক্টেড। আপনি যখন এফেক্টেড হন তখন ম্যালওয়্যারটা প্রকাশ হয়, তখন ধরা পড়ে। এই ম্যালওয়্যারটা এর মধ্যে যে অন্যান্য ব্যাংকের কম্পিউটারে ঢুকে পড়ে নাই তার কোনো নিশ্চয়তা কিন্তু নাই। আমি যদি আপনি যদি বলেন যে যেমন ডাচ বাংলা ব্যাংক তাদের এটিএম বন্ধ করেছে, আমি মনে করি তাদের দিক থেকে জি, তপনকান্তি সরকার আপনি রয়েছেন আমাদের সঙ্গে, তিনজনই রয়েছেন আমাদের সঙ্গে। একটি বিরতির সময়ও হয়ে গিয়েছে, বিরতির পর ফিরে এসে বাকি আলাপটি করতে চাই আপনাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবারও ফিরছি টালিখাতায়, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম টালিখাতায়। আজকে আমরা আলাপ করছি ব্যাংকে হ্যাকিং নিয়ে চিন্তিত গ্রাহক, সেই প্রসঙ্গে। তপনকান্তি সরকার, বিরতির আগে কথা বলছিলাম আপনার সঙ্গে, এই যে বিগল বয়েস তাদের যে সাইবার আক্রমণ সেটি ঠেকানোর মতো যথেষ্ট নিরাপত্তা আমাদের ব্যাংকগুলোর রয়েছে বলে মনে করেন কিনা? তপনকান্তি সরকার। না, ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে মাঝখানে না আমি যে কথাটা বলছিলাম, মাঝখানে ইন্টারাপ্ট হলে আমিও কি বলেছিলাম আমার ঠিক মনে নাই। আমি যেটা বলতে চাচ্ছি, কোরিয়ার যে বিগল বয়েস নামে কোম্পানিটাকে এফবিআই সতর্ক করছে, আমার তো মনে হয় এই যে এটা করার জন্য সব ব্যাংকগুলো আর তথ্য প্রযুক্তির একরকম না। ডাচ বাংলা ব্যাংকের এমডি সাহেব নিজে তথ্য প্রযুক্তির লোক, উনি জানেন কোন টেকনোলজি কোথায় অ্যাডপ্ট করলে কিভাবে থামানো যায়, ম্যালওয়্যার থামানো যায়, উনি জানেন। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক এটাকে কেমনে ঠেকাতে হবে এই জিনিসটা জানে না। এবং আমার কাছে যেটা মনে হয়, এই ম্যালওয়্যারটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা তো অলরেডি ইন দ্য মিন টাইম সবগুলো ব্যাংকের ইয়েতে ঢুকে গেছে। কেউ আইডেন্টিফাই করতে পেরেছে কি পারে নাই সেটা আমরা জানি না। সবার তথ্য প্রযুক্তিগত দক্ষতা বা সামর্থ্য একরকম না। তাই আমি যেটা ধারণা করছি, এটা হয়তো সবগুলো ব্যাংকের সার্ভারে হয়তো এই ম্যালওয়্যারটা ঢুকে আছে। ম্যালওয়্যারটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ঢুকে চুপচাপ বসে থাকে, যতক্ষণ না আপনি এফেক্টেড হচ্ছেন ততক্ষণ আপনার পক্ষে বুঝে অসম্ভব, যদি না আপনি সেই ম্যালওয়্যারটাকে প্রোটেক্ট করতে পারেন। তবে এই ম্যালওয়্যারটা নিয়ে সবাই এত সতর্কতার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকিংটা হয়েছিল 2016 সালে, সেটাও কিন্তু এই একই ধরনের ম্যালওয়্যার দিয়ে হয়েছিল বলে এফবিআই সতর্ক করেছে। কিন্তু আমার আরেকটা ব্যক্তিগত মতামত হচ্ছে, বিশ্বব্যাপী যারা হ্যাক করে তারা তো আর এরকম আপনি বিগল বয়েস নাম দিয়ে ঢুকে হ্যাক করবে এই কথাটা ঠিক না। তারা নানান ভাবে ঢুকবে, যে চুরি করবে বা যে হ্যাকাররা আসবে তারা তো আগে ডিক্লেয়ার দিয়ে আসবে না যে আমি বাংলাদেশের ব্যাংকে আমরা হ্যাক করব বা বাংলাদেশের ব্যাংকে করব। এটা কিন্তু এখনকার দিনে সম্ভব না। কাজে কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও চিন্তার পাশাপাশি
আমি বলবো যে ব্যাংকগুলোর অবশ্যই সক্ষমতা বাড়াতে হবে, কারণ আমরা শুনেছি এর মধ্যে 3টা ব্যাংক এফেক্টেড হয়েছে। 3টা ব্যাংকের থেকে টাকা চলে গেছে, সেটা যেভাবেই হোক, সেটা কি কার্ডের মাধ্যমে গেছে না কিভাবে গেছে সে তথ্যটা আমার কাছে নাই। আমার কাছে যে তপন কান্তি তথ্যটা সরকার, আছে এই সেটা তিনটা হচ্ছে তিনটা 3টা ব্যাংক থেকে টাকা চুরি গেছে কি সম্প্রতি এই বিগল বয়েজের হ্যাকিং এর সাইবার আক্রমণে? ব্যাপারে হয়েছে। অন্যান্য ব্যাংকও যে হয় নাই সেটা আমরা ঠিক জানি না, হয়তো হতে পারে, কারণ আমাদের বাংলাদেশে এমন কোনো সিস্টেম নাই যেটার মাধ্যমে সবাই জানতে পারে যে কাদের হ্যাকিং হয়েছে কাদের হ্যাকিং হয় নাই। জি, কাজে ব্যাংক তপন কান্তি সরকার আপনি রয়েছেন আমাদের সঙ্গে। শাহ মোহাম্মদ আহসান হাবিব আপনার কাছে আসতে চাই, বিআইবিএমের অধ্যাপক। তপন কান্তি সরকার যেটি বলছিলেন যে ইতোমধ্যেই 3টি ব্যাংক থেকে এরকম টাকা চুরি হয়েছে বা হ্যাক হয়েছে এরকম আশঙ্কা তিনি করছিলেন। আর আরও একটি আশঙ্কার কথা তিনি বলছিলেন যে প্রত্যেকটি ব্যাংকের সার্ভারে হয়তো ম্যালওয়্যার ঢুকে বসে আছে। তো ব্যাংকগুলোর এজন্য কি করা, যে ব্যাংকের সার্ভারে আসলেই কোনো ধরনের এরকম স্পাইওয়্যার বা ম্যালওয়্যার আছে কিনা সেটি আইডেন্টিফাই করার জন্য ব্যাংকগুলো কি করতে পারে? আহসান হাবিব। দেখেন, প্রথমত হলো যে আমি কিন্তু টেকনিক্যাল মানুষ না। সো আমি এই প্রবলেমটাকে, এখন যে প্রবলেমটাকে, টেকনিক্যাল ইস্যুগুলো আমার মনে হয় শিন ভাই আছেন, দাদা আছেন, দে ক্যান হ্যান্ডেল। আমি যে প্রবলেমটা এখন যে সার্কুলারটা ইস্যু করা হয়েছে এবং যে প্রবলেমটা, এটাকে কোভিড-19 কনটেক্সটে ব্রড ফাইন্যান্সিয়াল ক্রাইমের পার্সপেক্টিভে দেখতে চাই। আপনি যদি কোভিড-19 কনটেক্সটে ফাইন্যান্সিয়াল ক্রাইমের দিকে তাকান, তাহলে 3টা ক্রাইমের কথা নর্মালি উঠে এসছে, সমস্ত স্টাডি সমস্ত কিছুতে উঠে এসছে। তার মধ্যে একটা মানি লন্ডারিং এর সম্ভাবনা, একটা হলো আপনার মরাল হ্যাজার্ড ইস্যু, আর একটা কিন্তু সাইবার সিকিউরিটি ইস্যু। কারণ ন্যাচারালি এখন এক্সপ্যানশনে যাচ্ছে, অনেক বেশি ডিমান্ড তৈরি হয়েছে। ডিমান্ড পজিটিভ জিনিস হলো ডিমান্ড সাইড রেডি হয়েছে। সো আপনি যখন এক্সপ্যানশনে যান না, তখন আর যখন এই মার্কেট ক্যাপচার একটা অবস্থায় থাকেন, নতুন টেকনোলজি অ্যাডাপ্টেশনের একটা সিনারিওর মধ্যে থাকেন, তখন অনেক সময় নিজের অজান্তেই আমরা এই সিকিউরিটিগুলোর দিকে খুব স্ট্রংলি তাকাতে পারি না। দাদা যেটা কথা বলছিলেন যে এইভাবে অ্যাটাক হবে কিনা হ্যাকিং এর, আমি বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটাকে আসলে এই পার্টিকুলার পারপাস হিসেবে দেখতে চাই না। আমি মনে করতে চাই ইটস এ জেনেরিক ওয়ার্নিং সিগন্যাল। এটা কিন্তু সারা পৃথিবীর সমস্ত সেন্ট্রাল ব্যাংকগুলো, সমস্ত অর্গানাইজেশনগুলো তারা দিয়ে চলেছে। কারণ যখন আপনি প্রচণ্ড এক্সপ্যানশনে যান, নতুন টেকনোলজিতে যান, নতুন নিউ নর্মাল সিনারিওতে অ্যাডপ্ট করার চেষ্টা করছেন, তখন যে কোনো কারণেই হোক এই জিনিসগুলো খেয়াল করার সুযোগ থাকে না। আপনার ফোকাসটা অন্য জায়গায়, ফোকাসটা কোভিড, ফোকাসটা ইফেক্টিভ সার্ভিস দেওয়া। সুতরাং কেউই কিন্তু ওই জায়গাটা খুব যতটা যেভাবে খেয়াল করা উচিত, হয়তো আমাদের নিজের অজান্তেই আমরা খেয়াল করতে পারি না। সুতরাং পলিসি মেকার বা সেন্ট্রাল ব্যাংক কিন্তু মাঝে মধ্যেই এটাকে নতুন কিছু মনে করছি না আমি, আপনি সারা বিশ্বে এই সময় হ্যাকিং থেকে শুরু করে মানি লন্ডারিং এবং মরাল হ্যাজার্ডের অসংখ্য 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 ওয়ার্নিং প্রতিদিন আছে। তো এটাকে কিন্তু একটা জেনারিক ওয়ার্নিং হিসেবে ট্রিট করা দরকার। মানে ব্যাপারটা ঠিক এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটবে এটা না, ইটস এ জেনারিক ওয়ার্নিং যে হ্যাকিং হতে পারে, এই জিনিসটা হতে পারে। আমার তো মনে হয় যদি এই ধরনের কোনো ইনফরমেশন নাও থাকে, তারপরেও এই ধরনের জেনারিক ওয়ার্নিং বারবার আসার কথা, এবং আসছে, কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওয়ার্নিং পাচ্ছি। সো জি, এটা একটা অবশ্যই। জেনারিক ওয়ার্নিং আসলে আপনি রয়েছেন আমাদের সঙ্গে। আবুল কাশেম মোহাম্মদ শিরিন যেটি বলছিলেন তপন কান্তি সরকার, যে তিনি আশঙ্কা করছেন যে আমাদের দেশের 3টি ব্যাংক থেকে ইতোমধ্যেই সাইবার আক্রমণের শিকার হয়েছে, টাকা খোয়া গেছে। এই সংক্রান্ত কোনো তথ্য কি আপনি জানাতে পারেন কিনা বা আপনি জেনেছেন কিনা? আবুল কাশেম মোহাম্মদ শিরিন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আসলে আমার এই ধরনের নলেজে নেই যে 3টা ব্যাংকে হয়েছে, এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে ম্যালওয়্যারের ব্যাপারে যেটা একটু আগে বললেন, আপনি হাবিব ভাইকে বলছিলেন প্রশ্নটা, আমি একটু ব্যাখ্যা করে বলি যে প্রত্যেকটা ঘটনারই প্রথম স্টেপ হলো ম্যালওয়্যার। ম্যালওয়্যার যেভাবে আসে সেটা হলো ইমেইলের মাধ্যমে তারা ডিস্ট্রিবিউট করে। ধরেন আমার ব্যাংকে 10,000 লোক আছে, 10,000 লোকের কাছে ইমেইলে আসলো একটা ম্যালওয়্যার, যে সুন্দর সুন্দর কথা লেখা যায়, এটাতে ক্লিক করলে এই হবে সেই হবে। কোনো একজন বা কয়েকজন হয়তো সে ভুলবশত সেই ম্যালওয়্যারের অ্যাটাচমেন্টে ক্লিক করে ফেললো। তাতে হলো কি, সেই ম্যালওয়্যারটা ওর ওই অফিসারের কম্পিউটারে ঢুকে গেল। তারপরে সে যেহেতু নেটওয়ার্কের একটা পয়েন্টে সে ঢুকে গেছে, সে কিন্তু রেপ্লিকেট করে সবগুলো কম্পিউটারে চলে যাচ্ছে, এবং ওখান থেকে সে তার কমান্ড সেন্টারে, যেখান থেকে ম্যালওয়্যারটাকে উৎপন্ন করা হয়েছিল, সেই কমান্ড সেন্টারে তারা বার্তা পাঠাইতে থাকে যে এই ইউজার কি করছে, কি পাসওয়ার্ড দিচ্ছে, কোথায় কোথায় ঢুকছে, কোন কোন সফটওয়্যার ঢুকছে, সব তথ্য সে দিতে থাকে।
তারপরে কমান্ড সেন্টার থেকে আইডেন্টিফাই করে যে এই ইউজারগুলো আসলে প্রয়োজন কিনা, তারা সেখান থেকে মেলওয়্যারগুলো মুছে দেয়। শুধু অ্যাডমিন ইউজার যারা, সেই অ্যাডমিনটাকে তারা রাখে এবং অ্যাডমিনের পাসওয়ার্ড এগুলো তারা সংগ্রহ করতে থাকে। পরবর্তীতে এই পাসওয়ার্ড ব্যবহার করে মেলওয়্যারটাকে একটা ডাটাবেসে বা একটা সফটওয়্যার, যেমন ধরেন ক্রেডিট কার্ড সিস্টেম হতে পারে, সুইফট সিস্টেম হতে পারে, অথবা এটিএম সিস্টেম হতে পারে, এইসব জায়গায় তারা মানে এগুলোকে জি, প্ল্যান করে। আবুল কাশেম মোহাম্মদ শিরিন, এখন যে বিশেষ ব্যবস্থা নিয়েছে ব্যাংকগুলো, এই বিশেষ ব্যবস্থা কতদিন বলবৎ থাকবে? মানে এই যে এক এটিএম বুথ থেকে আরেক ব্যাংকের এটিএম বুথে টাকা তোলা যাচ্ছে না, এগুলো কতদিন বন্ধ থাকবে? না, ধরুন আমাদের মানে আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি, এটিএম বুথে রাত্রে আমরা বন্ধ রাখছি এবং আমাদের এটিএম বুথে সব ব্যাংকের কার্ডই চলছে, আমরা কোনো ব্যাংকের কার্ড বন্ধ রাখিনি, যেহেতু আমাদের অফিসাররা আছে এটা নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ করছে ট্রানজাকশন গুলো। এবং আমার মনে হয় আমাদের যে কয়দিন এই অ্যালার্টটা থাকবে, বাংলাদেশ ব্যাংক থেকে এই অ্যালার্টটা জারি করেছে, যে কয়দিন অ্যালার্টটা থাকবে সেই কয়দিন আমরা রাখবো, তারপরেই আমরা সেটাকে উদ্যোগ করে ফেলবো। জি, আপনি রয়েছেন আমাদের সঙ্গে, তপনকান্তি সরকার। আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য ব্যাংকগুলোর আর নতুন করে বিনিয়োগ করার প্রয়োজন আপনি দেখেন কিনা, বা কি করলে আমরা সাইবার আক্রমণের হাত থেকে রেহাই পাবো সব সময়? আমি এই কথাটা আগেও বলেছি, আমাদের ব্যাংকগুলো কিন্তু তথ্য প্রযুক্তি বা সাইবার সিকিউরিটিতে যে পরিমাণ বিনিয়োগ করা দরকার, বেশিরভাগ ব্যাংক সে পরিমাণ করে নাই। আমি যেটুকু জানি, এবং এখন বিশ্বব্যাপী যে হ্যাকিং বা যে গ্লোবাল সিনারিও, তাতে প্রত্যেকটা ব্যাংকে সাইবার সিকিউরিটিকে আলাদা একটা ডিপার্টমেন্ট করে চিফ সিকিউরিটি অফিসার রাখার কথা নির্দেশনা দেওয়া আছে, কিন্তু বেশিরভাগ ব্যাংক এখনো সেই জিনিসটা প্রতিপালন করে নাই। তারপরও তারা নাম কাগজে হয়তো একজনকে চিফ সিকিউরিটি অফিসার দিয়ে রেখেছে, সে কিন্তু সাইবার সিকিউরিটিতে ট্রেন না, তারা ইকুইপ না। এই ধরনের হামলা হলে কিভাবে করতে হয় বেশিরভাগ ব্যাংকগুলোর কাছে এই জিনিসগুলো জানা নাই। আর যে কথাটা শিরিন ভাই বলেছে, আমি দেখেছি বেশিরভাগ ব্যাংক ইতিমধ্যে তাদের ক্রেডিট কার্ড ইন্টার ব্যাংকিং যে ট্রানজেকশন হয় এটা কিন্তু বন্ধ করে রেখেছে। এটা কিন্তু একটা গ্রাহকদের মধ্যে একটা অনাস্থার ভাব সৃষ্টি হবে। আমার মনে হয় এতদিন ধরে মানুষকে যেটুকু অনলাইনে আনা হয়েছে, এই সতর্কতাটার ফলে মানুষ যদি আসলে আবার আমরা যেটুকু ফরওয়ার্ড হয়েছিলাম, মানুষ যদি আবার একটু বিমুখ হয়ে যায়, তাহলে তাদেরকে আবার অনলাইন মুখী করাটা কষ্ট হবে। আমার যেটা প্রত্যাশা সব ব্যাংক থেকে, তারা যেটুকু সাফিসিয়েন্ট টেকনোলজি অ্যাডপ্ট করে, সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার ইউজ করে জি, কন্ট্রোল এন্ড তপনকান্তি সরকার, আমাদের হাতে একেবারেই সময় নিয়ে শেষ করতে হচ্ছে আজকে আলোচনা। শাহ মোহাম্মদ আহসান হাবিব এবং আবুল কাশেম মোহাম্মদ শিরিন, তিনজনকেই ধন্যবাদ টালিখাতায় আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের টিভিসির নিয়মিত আয়োজন টালিখাতায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।